সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস হলো পরিবেশ রসায়নের বয়েলের সূত্রের ব্যাখ্যা এবং গাণিতিক গ্রাফের উপরে। তোমরা যারা আগের দুইটা ক্লাস করছো সেখানে দেখবা যে আমরা ক্লাস নিয়েছিলাম পরিবেশ রসায়নের একেবারে শুরুর দিকের কিছু টপিকের উপর, একটা ছিল একক পরিবর্তনের উপর। তারই পরিক্রমায় আমাদের আজকের ক্লাস। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে লেখা আছে বয়েলের সূত্রটা কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক। তাহলে খেয়াল করে দেখো, এখানে কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে। প্রথমে আমাকে মনে রাখতে হবে স্থির তাপমাত্রায়, তাপমাত্রায় স্থির থাকলে এটা হবে হচ্ছে বয়েলের সূত্র। এরপরে দেখো নির্দিষ্ট ভরে, তার মানে এখানে যে পরিমাণ গ্যাস নিয়ে আমরা আলোচনা করব সেই গ্যাসটা স্থির থাকবে। আয়তন বলতে এখানে বোঝাচ্ছে ভি, আর এখানে আছে চাপ পি। তাহলে দেখো তো, আমরা আবার বলি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখো তো, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, অর্থাৎ বি সমানুপাতিক 1/p। এখান থেকে দেখো সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে তোমরা কি জানো, একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে কে ইন্টু 1/p। তাহলে দেখো তো এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে তোমার পিভি ইকুয়াল টু হচ্ছে কে। এখন দেখো, তুমি যদি T1 তাপমাত্রায় কে মেয়াদ বের করতে চাও, T1 তাপমাত্রায়, তাহলে তুমি এখান থেকে কি পাবা, এখান থেকে পাবা হচ্ছে P1 B1 ইকুয়াল টু কে। তুমি যদি এবার বের করতে চাও T2 তাপমাত্রায়, তাহলে তুমি এখান থেকে কি পাবা, P2 B2 ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে আমরা দেখো এবার P1 B1 ইকুয়াল টু কে পেলাম, আবার P2 V2 ইকুয়াল টু কত পেলাম আমরা, P। এখন এই দুইটাকে যদি আমরা একসাথে করে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো P1 B1 ইকুয়াল টু তোমার P2 B2। এই অংশটাকে বলা হয় হচ্ছে তোমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখন খেয়াল করে দেখো, এখানে কে বলতে আসলে কে বোঝায়? কে বলতে বোঝায় হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক। কে বলতে বোঝায় হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটা কি, আমরা যদি এটা নিয়ে একটু কথাবার্তা বলি, খেয়াল করে দেখো কে এর একক আসলে কি। এখানে কে ইকুয়াল টু, আমরা যদি দেখি কে ইকুয়াল টু হচ্ছে তোমার পি এবং ভি। কে এর পি এর একক কি, নিউটন পার মিটার স্কোয়ার, এবং বলো তো ভি এর একক কি, এসআই এককে মিটার কিউব। তাহলে এখান থেকে কি থাকে দেখো তো, নিউটন মিটার। তোমরা বলো তো নিউটন মিটার মানে কি? নিউটন মিটার মানে হচ্ছে জুল। তার মানে এগুলো জিনিস খেয়াল করে দেখো, এই গ্যাসের আমি যদি চাপের পরিবর্তন করি তাহলে এখানে আমার একটা আয়তনের পরিবর্তন হবে। এই আয়তনের পরিবর্তন করার জন্য যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে কে, যাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এখন আসো আমরা পরবর্তী জায়গায় যাই। তাহলে 3 নাম্বার আমাকে বলা আছে, দেখো বয়েলের সূত্রের গ্রাফ। এইখান থেকে পরীক্ষায় প্রতি বছরই একটা এমসিকিউ আসে বয়েলের সূত্রের গ্রাফের উপরে। যেমন দেখো আমাদের সূত্র কি ছিল তোমার, P1 B1 ইকুয়াল টু হচ্ছে কে। এখন থেকে দেখো আমরা যদি সূত্রগুলো দেখাই একটা একটা করে, এই অক্ষ বরাবর যদি আমি নেই হচ্ছে P, এবং হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি নেই আমি V, তাহলে দেখো তাদের সম্পর্কটা কি হয়। P এবং B একে অপরের কেমন ছিল, ব্যস্তানুপাতিক ছিল। কিভাবে মনে রাখবা, দেখো P এবং B পরস্পরের কি আকারে আছে, গুণাকারে আছে। যদি গুণাকারে থাকে তাহলে মানে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং ভাগাকারে থাকলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা কি ধরনের গ্রাফ পাবো, এখান থেকে আমরা গ্রাফ পাবো হচ্ছে তোমার, দেখো কি ধরনের গ্রাফ পাই, যেহেতু তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাদের মধ্যে, তাহলে আমরা গ্রাফটা পাবো এরকম। আমি ধরে নিলাম এটা T3 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায়, এটা T1 তাপমাত্রায়। তাহলে তাদের সম্পর্কটা কি আসলো, B ভার্সেস B বনাম P এর গ্রাফটা হলো এই। দেখো এটাকে বলা হয় অধিবৃত্তাকার, এটাকে বলা হয় অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার। এখান থেকে আরো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, সেটা কোনটা তোমার, দেখো তো বয়েলের সূত্রে কি স্থির থাকে, বয়েলের সূত্রে তোমার তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকলে তাদেরকে বলা হয় আইসোথার্মাল বা সম উষ্ণ বা সমুষ্ণ অথবা আইসোথার্মাল। এখান থেকে দেখো পরীক্ষা যেটা অনেক বেশি আসে সেটা হচ্ছে তোমার কোন তাপমাত্রা বড়, T1 T2 এবং T3 মধ্যে কোন তাপমাত্রা বড়। এটা করার জন্য আসলে খুব বেশি বোঝার দরকার হয় না। তুমি এক্স অক্ষ বরাবর একটা রেখা কল্পনা করো, দেখো সবচেয়ে দূরবর্তী পয়েন্ট কোনটা আছে, T3।
তারপরে কোনটা আছে সবচেয়ে কাছে T2, তারপরে হচ্ছে তোমার T1, অর্থাৎ তাহলে ক্রম কেমন দাঁড়ালো T3 T2 T1। এটা বুঝতে পারলাম আমরা। ওকে, তাহলে এই গ্রাফগুলোকে কি বলবো? এই গ্রাফটা একটা অধিবৃত্তাকার গ্রাফ, এবং এই গ্রাফের আরেকটা নাম কি আইসোথার্মাল। এর পরবর্তীতে আরেকটা গ্রাফ যদি আমরা দেখি, এবার দেখো আগেরবার আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার বি বনাম পি এর গ্রাফ, এবার আমরা নেব পি বনাম পি ইনভার্সের গ্রাফ। তাহলে দেখো তো পি এবং পি ইনভার্স ওয়ান তারা কি আকারে আছে, গুণাকারে আছে না ভাগাকারে আছে? যদি আমি এটাকে দেখতে চাই তাহলে দেখো এখান থেকে যদি আমি চিন্তা করি, আগেরবার তারা গুণাকারে ছিল, কারণ সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। এবার যদি আমি উল্টা পি ইনভার্সের সাথে নেই গ্রাফটা, তাহলে হবে সমানুপাতিক। এই যে এখান থেকে ডট ডট দিয়ে, এখান থেকে ডট ডট দিয়ে এরকম, এখান থেকে ডট ডট দিয়ে, এখান থেকে ডট ডট দিয়ে এরকম। এটাকে আমি T3 ধরলাম, এটাকে T2, এটাকে T1। আগের মতো চিন্তা করো, এখান থেকে কে বড় তোমাকে যদি বের করতে বলে, এখান থেকে কোনটা বড়, তুমি এক অক্ষ থেকে একটা রেখা কল্পনা করো, সবচেয়ে দূরে কোনটা আছে T3, তারপরে কোনটা T2, তারপরে কোনটা তোমার T1। তাহলে এখানেও বড়কে T3 T2 T1। এবার দেখো এখান থেকে আরও একটা এমসিকিউ পরীক্ষাতে আসে, তোমাদের জানার জন্য বলি। দেখো এখানে আমরা ডট ডট দিছি, আমরা কখন এরকম স্ট্রেট লাইন দিলাম না। কেন আমরা স্ট্রেট লাইন দিলাম না? কারণটা হচ্ছে এই বিন্দুতে যদি তুমি চিন্তা করো কোন একটা গ্যাসের আয়তন কত, অ্যাকচুয়ালি এই বিন্দুতে কোন একটা গ্যাসের আয়তন হচ্ছে 0। এখন খেয়াল করো, কোন একটা গ্যাসের আয়তন যখন 0 হইতে হয়, তখন এই পি ইনভার্সের মান কত হইতে হবে? পি ইনভার্সের মান হইতে হবে ইনফিনিটিভ। কিভাবে? আসো আমরা যদি চিন্তা করি, আমাদের এই পিভি মান যদি এখানে ইনফিনিটিভ আসে, তবেই আয়তন কত হবে? 0 হবে। এখন যেহেতু পি ইনভার্সের মান ইনফিনিটি পাওয়া সম্ভব না, এই কারণে কখনোই আমরা এরকম স্ট্রেট লাইন দেব না, বরঞ্চ আমরা কি ধরনের লাইন দেব? আমরা দেব হচ্ছে ডট ডট লাইন। কারণ কোন একটা গ্যাসের আয়তন 0 পাওয়াটা প্রায় অসম্ভব। কোন একটা গ্যাসের আয়তন পাওয়া 0 পাওয়াটা প্রায় অসম্ভব। কেন অসম্ভব? চাপ ইনফিনিটিভ করা আপাতত যায় না। এরপরে আসেন আমরা যদি সামনের গ্রাফের দিকে যাই, 3 নম্বর গ্রাফ আমার এখানে কি আছে দেখো তো, পিভি বনাম, এবার আমি গ্রাফ অঙ্কন করব পিভি বনাম পি। তাহলে গ্রাফটা কেমন আসবে দেখেন, পিভি বনাম পি এর গ্রাফ। আমি যদি এবার এক্স অক্ষ বরাবর নেই পি এবং ওয়াই অক্ষ বরাবর নেই হচ্ছে পিভি, খেয়াল করে দেখো তো, তোমরা একটু আগে পড়ছো পিভি ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। তার মানেটাকে, তার মানে হচ্ছে তুমি যতই পি এর মান বাড়াও না কেন, দিন শেষে পি এবং বি এর মান একটা কনস্ট্যান্ট মান। এই কারণে এটা হবে হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল। কেন? ধরো এখানে তোমার পি এর মান আছে 5, তোমার পিবি এর মান কত হবে? এখান থেকে আমরা ধরে নিলাম এই মানটা হচ্ছে 10, কথার কথা, তাহলে 10 পাইলাম আমরা। আবার এখানে তুমি যদি 10 নাও, এটা 10ই থাকবে। এখানে যদি তুমি 15 নাও, এটা 15ই থাকবে। এখানে যদি তুমি 20 নাও, এটা কি কত থাকবে? 20-এ থাকবে। তার মানে এটা অলওয়েজ কি? কনস্ট্যান্ট। আচ্ছা, এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম হচ্ছে তোমার পিভি বনাম, এই গ্রাফটার নাম হচ্ছে তোমার পিভি বনাম পি এর গ্রাফ, পিভি বনাম পি এর গ্রাফ। এখন দেখো তুমি যদি এইবার এই কাজটা করো, তাহলে সেম ধরনের গ্রাফই পাবা। এখানে যদি তুমি নাও পিভি, এবার এখানে পি এর পরিবর্তে তুমি যদি বসাইতে চাও বি, তাও দেখো একই কথা প্রযোজ্য। পি এবং বি এর গুণফল অলওয়েজ কেমন? একটা কনস্ট্যান্ট মান। এখন তুমি বি এর মান যতই বাড়াও এবং কমাও না কেন, দিন শেষে কি থাকবে? এটা কনস্ট্যান্টই থাকবে। ফলে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। এখান থেকেও তুমি চাইলে 3টা রেখা কল্পনা করতে পারো, এই যে T1 T2 T3। বলো তো এখান থেকে কোনটা বড়? ডেফিনেটলি তুমি এক্স অক্ষ থেকে একটা রেখা কল্পনা করো, তাহলে T3 সবচেয়ে দূরবর্তী, তারপরে T2, তারপর হচ্ছে তোমার T1। এখানের ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য। তুমি যদি 3টা রেখা কল্পনা করো, T1 T2 T3, এক্স অক্ষ থেকে সবচেয়ে দূরবর্তী কোনটা আছে? তোমার T3, তারপরে কোনটা আছে? T2, তারপর আছে তোমার কি? T1। এরপরে দেখো আমাদের সর্বশেষ গ্রাফ। এই গ্রাফটা মোটামুটি একটু আনকমন, কেন আমরা একটু করে দেখি। এখানে যদি আমি লন নিয়ে আসি, তাহলে দেখো তোমার কি দাঁড়াচ্ছে, পিভি ইকুয়াল টু হচ্ছে লন কে, উভয় পক্ষে আমরা লন গুণ করলাম। ফলে দেখো এখান থেকে কি আসে তোমার, এখান থেকে আসবে হচ্ছে লন পি প্লাস লন ভি ইকুয়াল টু হচ্ছে লন কে। আমরা এখান থেকে যদি এটাকে চিন্তা করি, লন বি ইকুয়াল টু হচ্ছে লন পি মাইনাসের প্লাস হচ্ছে লন কে। দেখো তো এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? এই সমীকরণটাকে আমরা y is equal to mx minus c তার সাথে তুলনা করা যায় কিনা? এটাকে আমরা y চিন্তা করলাম, এই পুরোটাকে আমরা চিন্তা করলাম x, তাহলে এই যে এখানে -1 আছে, এটা হচ্ছে তোমার m এর মান, আর এখানে যেটা আছে এটা হচ্ছে তোমার কিসের মান? c এর মান। এখন দেখো তো তাহলে সমীকরণটা কেমন আসলো? y is equal to mx plus c, বাট m এর মান কত এই প্রশ্নে? m এর মান হচ্ছে -1। আচ্ছা, ডালটা হচ্ছে নেগেটিভ। এখন ডাল নেগেটিভ বলতে আসলে আপনারা কি বোঝেন? এটা হচ্ছে কথা।
ডাল নেগেটিভ উঠলে আপনারা কি বুঝেন? ধরো ডাল নেগেটিভ কি, এটা দ্বারা আসলে আমরা সহজ ভাষায় বুঝি, ডাল হচ্ছে তোমার এক্স অক্ষের দিকের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে। যেমন দেখো আমি যদি বলতাম ডালের মান 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে এই যে এইটুকু দেখো এক্স অক্ষ দিকের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে, 45 ডিগ্রি কোণে। এখন আসো কথা হচ্ছে আমি যদি এটা ডান দিকে পাই, এটাকে বলে হচ্ছে আমরা ঘড়ির কাঁটার দিকে পাই, তাহলে এটাকে বলি আমরা প্লাস ডাল। আর যদি ঘড়ির বিপরীত কাঁটার দিকে পাইতাম, যেমন ধরো এইটা, এটা আমার আছে 45 ডিগ্রি, এটাকে আমরা বিপরীত ডাল বলি। কেন বলি খেয়াল করে দেখো, এক অক্ষে আমরা ঘড়ির কাঁটার ঘড়ি এদিকে ঘুটে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে পাইছি, এই কারণে এই ঢালটাকে কি ঢাল বলবো আমরা? নেগেটিভ ঢাল। এখন আসো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, গ্রাফটা যদি অঙ্কন করি তাহলে ডালটা হচ্ছে আমার নেগেটিভ 45 ডিগ্রি, এই যে ডালটা হচ্ছে আমার নেগেটিভ, এখানে আমি নিলাম হচ্ছে লন পি, এখানে আমি নিলাম হচ্ছে লন বি। তাহলে দেখো তো এই ডালটা আমার নেগেটিভ 45 ডিগ্রি, এখানে হবে 45 ডিগ্রি। কেন? কারণ 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এইদিকে কেন গ্রাফ চিন্তা করলাম? কারণ এটা হচ্ছে নেগেটিভ 1 ছিল, এইদিকে দেখো এটার মান ছিল ঋণাত্মক 1। তো এটা হচ্ছে তোমার কার সূত্র? বয়েলের সূত্রের যত গ্রাফগুলো ছিল, গ্রাফগুলো আমরা একটু একটু করে দেখলাম। এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম হচ্ছে লন ভি বনাম লন পি এর গ্রাফ। আচ্ছা, পরবর্তী স্লাইডে বা পরবর্তী ক্লাসে আমরা যেটা করব, তোমার বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।